দেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজ, অথবা এখন পর্যন্ত অরিজিনাল ভলভো বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটর একমাত্র হানিফ এন্টারপ্রাইজ। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে কেন শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের কথাই বললাম, গ্রিন লাইনের বহরে এখন পর্যন্ত ভলভোর বাসগুলো চলাচল করে। তবে না, আপনারা হয়তোবা অনেকেই জানেন না, গ্রিন লাইনের বহরে যেসব ভলভো বাসগুলো চলাচল করে বেশিরভাগ বাসেরই ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ ওই বাসগুলোর এসিসটি শুধুমাত্র ভলভোর, বাট ইঞ্জিনটি উইচাই ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা, বা কোনো বাসের আমি দেখেছি অশোক লেল্যান্ডের ইঞ্জিন লাগানো হয়েছে। হানিফেরও যে বাসগুলো এখন আপনাদেরকে দেখালাম, এই বাসগুলোর ইঞ্জিন পরিবর্তন করে উইচাই ইঞ্জিন লাগানো হয়েছে। তবে হানিফের বহরে এখন পর্যন্ত অরিজিনাল ভলভোর ইঞ্জিনে চলাচল করে এরকম বেশ কয়েক ইউনিট বাস রয়েছে। বর্তমানে যে বাসগুলোকে দেখলেন হানিফের, এই বাসগুলো রয়েছে হানিফের যে দামপাড়া কাউন্টার তার ঠিক পেছনের দিকে। এই বাসগুলো আজ রাতে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমি এখন রয়েছে চট্টগ্রামে। আজ রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব হানিফ এন্টারপ্রাইজের ভলভোর একটি বাসে। যে এই বাসগুলো বাংলাদেশে এসেছিল অনেক পূর্বে, তবে এই বাসগুলো অর্থাৎ যে দুটো বাস দেখালাম, দুটো বাসেরই ইঞ্জিন রিপ্লেস করে উইচাই ইঞ্জিন লাগানো হয়েছে। এই হলো হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার। মূলত এই কাউন্টারটি এসি একটি কাউন্টার। এটি ছাড়াও হানিফের এই দামপাড়াতে আরও একটি নন এসি কাউন্টার রয়েছে। এসি কাউন্টার থেকে মূলত সবচেয়ে বেশি ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। এছাড়াও যে বাসগুলো ঢাকা থেকে আসে, যদি সিট খালি থাকে সেক্ষেত্রে কক্সবাজারের টিকিটও বিক্রি করা হয়। আর এই জায়গাতে রয়েছে হানিফের আরও একটি নন এসি কাউন্টার, যেই জায়গা থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন ট্রিপগুলো পরিচালিত হয়। আর এই হলো হানিফের এসি কাউন্টারের ভেতরের অংশটি, অনেকটা সাজানো গোছানো শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাউন্টার। এই কাউন্টারটি মোটামুটি ভালোই বড়। এই জায়গাতে একসাথে 35 থেকে 40 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। তবে আমি যতটুকু দেখেছি, এই জায়গা থেকে সবচেয়ে বেশি যাত্রীর চাহিদা বা যাত্রীর ভিড় হয় শুধু রাতের বেলায়। মূলত রাত 8টার পরে যে এসি গাড়িগুলো ছেড়ে যায় সেগুলোতে যাত্রীর চাপ বেশি থাকে। বর্তমানে হানিফের যে ভলভো বাসটি দেখছেন, এই বাসটি কিছুক্ষণ পূর্বে বান্দরবান থেকে ছেড়ে এসেছে। এই বাসটিও ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এই বাসের বেশ কয়েকটি টিকিট বিক্রি হয়েছে এই কাউন্টার থেকে, যার কারণে এই কাউন্টারে এই বাসটি বিরতি দিয়েছিল। আজ আমার বাস ছিল সর্বশেষ বাস এই কাউন্টার থেকে, অর্থাৎ এই কাউন্টার থেকে আমার বাসটি আজ ঢাকা আরামবাগ হয়ে গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 12টায়। বান্দরবানের গাড়িটি বের হতে একটু সময় লেগে যায়, তাই ওই গাড়িটি বের হওয়ার সাথে সাথেই পেছনে যে বাসটি আসছে, এই বাসটি আজ আমার ভ্রমণ সঙ্গী। এই বাসেই ভ্রমণ করব আজ ঢাকার উদ্দেশ্যে। হানিফের এই বাসের রেজিস্ট্রেশন 5961। এই বাসে আমি এর পূর্বে ভ্রমণ করেছি, তবে ওই ভ্রমণ ভিডিওটি আমার চ্যানেলে বর্তমানে নেই। আমি চেষ্টা করেছি তাই আজকে এই বাসের পুরো ভ্রমণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। যেহেতু অনেকটাই সময় দেরি হয়ে গিয়েছে, অর্থাৎ 12টা ক্রস করে ফেলেছে, তাই খুব দ্রুত বাসটি সাইড করার পরে আমাদেরকে বাসে উঠতে হলো। চলুন এবার বাসের ভেতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই হলো বাসের ড্যাশবোর্ড, আর একেবারে শুরুতে রয়েছে সিঙ্গেল সিটগুলো, আর এ পাশে রয়েছে ডাবল সিটগুলো। এই বাসের 2:1 ফরমেশনের সর্বমোট 11টি সারিতে 33টি আসনের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি সিটি বিজনেস ক্লাস সিরিজের। প্রত্যেকটি সিটের উপরের দিকে ম্যানুয়ালি এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং গ্রিন লাইটের ব্যবস্থা রয়েছে। আর আমার সিটটি যেহেতু ছিল একেবারে সামনের দিকে, অর্থাৎ এ সিরিয়ালে, তাই সিটের ঠিক সামনের দিকে এইরকম আরও দুটি এসির কন্ট্রোলের জন্য এসির ভেন্ট ছিল। এবং হানিফের এই সিটগুলোর সাথে এখন পর্যন্ত ডাইনিং টেবিলের সুব্যবস্থা রয়েছে। যেই সিটগুলো এর পূর্বে, অর্থাৎ যখন এই বাসগুলো এসেছিল বাংলাদেশে, তখনই এরকম ডাইনিং টেবিলের ব্যবস্থা ছিল। এখন পর্যন্ত এইরকম ডাইনিং টেবিলের ব্যবস্থা রয়েছে। তবে বাংলাদেশের রোডের যে অবস্থা, এই রকম রোডের মধ্যে এই রকম ডাইনিং টেবিলগুলো ব্যবহার করা খুবই কঠিন। তবে স্মুথ রোড যদি হয়, সেক্ষেত্রে আপনারা চলন্ত অবস্থায় এই ডাইনিং টেবিলগুলো ব্যবহার করতে পারবেন। সিটের একেবারে সামনের দিকে এরকম নেটের জালি রয়েছে, যেখানে পানি বা স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারবেন। যেহেতু এটি সামনের সিট, তাই একেবারে সামনে। তবে পেছনের সিটগুলোতে সামনের সিটের ঠিক পেছনের দিকে এরকম নেটের জালি রয়েছে। এই বাসের সঠিক সময় রাত 12টা থাকলেও রাত 12টা 15 মিনিট নাগাদ আমার বাসটি রওনা হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। তবে এই বাসটি সঠিক সময়ে ছাড়ার কথা ছিল, তবে বান্দরবান থেকে যে বাসটি এসেছিল সেই বাসটি একটু লেটে আসে, আর ওই বাসটিতে প্যাসেঞ্জাররা উঠাতে একটু দেরি হয়ে যায়, যার কারণেই আমার বাসটিও ছাড়তে একটু লেট হয়ে যায়। এত রাতেও দামপাড়াতে প্রচুর পরিমাণ গাড়ির চাপ ছিল। একেবারে শুরুতে, অর্থাৎ দামপাড়া শুরুতে রয়েছে সোহাগের কাউন্টার। সোহাগ, গ্রিন লাইন, হানিফ, শ্যামলী থেকে শুরু করে যতগুলো স্লিপার বাস অপারেটর রয়েছে এই দামপাড়াতে, সবগুলো কোম্পানির বাসের বেশ পরিমাণ চাহিদা ছিল। আর এই কারণেই এই রুটে বর্তমানে প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে। যারা চট্টগ্রাম বা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন, তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, এই রুটগুলোতে প্রচুর পরিমাণে সেন্ট মার্টিনের গাড়ি রয়েছে।
অর্থাৎ অরিজিনাল সেন্ট মার্টিন নয়, অরিজিনাল সেন্ট মার্টিন ছাড়াও বেশ কিছু অপারেটর রয়েছে, প্রায় 25 থেকে 30টি, যাদের নামের আগে বা পরে সেন্ট মার্টিন লেখা রয়েছে। তবে এই সব গাড়িগুলোতে উঠতে একটু সাবধান, কেননা আমি যখন দামপাড়াতে আসি রাত 9টায়, তখন খাদিজা ভিআইপির একটি বাস ডাকছিল ঢাকা যাবে কারেন্ট ট্রিপ। তবে সেই বাসটি যখন আমরা রওনা হই দামপাড়া থেকে, সেই মুহূর্তে ওই বাসটি প্যাসেঞ্জারই তুলছিল, তখন পর্যন্ত ওই বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেনি। এরকম বাসে যদি আপনারা টিকিট কাটেন বা ভুলক্রমে উঠে পড়েন, তবে আপনার পুরোটা রাস্তাতে হ্যাসেলের শিকার হতে হবে। তবে এই বাসগুলোতে খুব অল্প টাকায় আপনারা ভ্রমণ করতে পারবেন। আমি দেখেছি সেন্ট মার্টিন খাদিজা ভিআইপি সহ সেন্ট মার্টিন ইয়াসিন এক্সপ্রেস বা সেন্ট মার্টিন আল মিজান, এই টাইপের গাড়িগুলো সুইট ক্লাস বা বিজনেস ক্লাস যে কোনো সিটেই ঢাকা ডাকছিল চট্টগ্রাম থেকে মাত্র 600 টাকা, যেখানে নন এসি বাসের ভাড়া 680 টাকা, যেখানে এসি বিজনেস ক্লাস সিট দিয়ে তারা মাত্র 600 টাকা যাত্রী পরিবহন করছে। যার কারণে হয়তোবা আপনি একটু কম টাকায় ভ্রমণ করতে পারবেন। তবে ঢাকায় বা কক্সবাজার থেকে রওনা দিলে চিটাগাংয়ে কখন পৌঁছাবেন তার কোনো সঠিক টাইম কারোই জানা নেই। রাত 12:33 নাগাদ আমার বাসটি এসে পৌঁছে চিটাগাংয়ের একে খান মোড়ে। তবে এই জায়গাতে বেশ ভালো গাড়ির চাপ থাকার কারণে এই জায়গা থেকে বের হতে আমাদের প্রায় 5 মিনিট সময় লেগে যায়। অর্থাৎ প্রায় 12:39 নাগাদ আমার বাসটি মেইন রোডে ওঠে এবং আবারও চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এই মুহূর্তে রয়েছে চিটাগং ফৌজদারহাটের কাছাকাছি। রাস্তা এই জায়গা থেকে মোটামুটি ভালোই খালি দেখা যাচ্ছিল, যার কারণে বাসের গতি ড্রাইভার সাহেব কিছুটা বাড়িয়ে দেন। এই বাসের গতি এখন প্রায় 100। তবে এই বাসগুলো অর্থাৎ হুন্দাই বা ভলভো বা স্ক্যানিয়া যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর ভেতরে বসে থাকলে আপনি কখনোই ফিল করবেন না বেসিক্যালি বাসের গতি কী রকম, কারণ এই বাসগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বাসের ভেতরে থাকলে আপনি বাসের গতি কখনোই বুঝতে পারবেন না। তবে সামনের দিকে দেখলেও বোঝা যায় না খুব একটা বেশি, যদি আপনি মিটারের কাঁটায় না দেখেন। শ্যামলীর এই বাসটির অবস্থা দেখেছিলেন, এই বাসটি ইন্ডিকেটর দিচ্ছিল ডান দিকে, কিন্তু বাসটি চাপছিল বাম দিকে। এই রকম বেপরোয়া গতির যে গাড়িগুলো রয়েছে বা ড্রাইভাররা রয়েছে, তাদের কারণে মূলত হাইওয়ে রোডগুলোতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। চলন্ত অবস্থায় হঠাৎ একটা বাজে খবর দেখলাম ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ কিছুদিন পূর্বে শ্যামলী এনার ট্রাভেলসে হাইগার যে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস যুক্ত হয়েছিল, সেই 2 ইউনিট এসি বাসের মধ্যে 1 ইউনিট নাকি সীতাকুণ্ডে মার খেয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে এই রাস্তাতে। এই বাসটি 9:30 দামপাড়া থেকে ছেড়ে গিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। তবে ছেড়ে আসার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তোবা বাসটি অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টের পরে বাসের এই অবস্থা।
এখন বাংলাদেশের যে কোনো রাস্তাতে যে পরিমাণ ট্রাক, পিকআপ বা কাভার ভ্যানগুলো রয়েছে, যার কারণে রাস্তায় চলাচল করা খুবই কঠিন। কিছু কিছু ট্রাক বা কাভার ভ্যান রয়েছে যারা এক সাইড হয়েই চলে, আবার কিছু কিছু এমনও রয়েছে যারা সাইড দিতে নারাজ থাকে। এইসব ট্রাকগুলোর কারণেই মূলত রাস্তাতে জ্যামের মাত্রা বেড়ে যায়। ইতিমধ্যে সীতাকুণ্ডের ওই জ্যাম, যেটি আসলে শ্যামলী এনার ট্রাভেলসের গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে শুরু হয়েছিল, সেই জ্যামের মধ্যে আমরা পড়ে যাই। সেই জ্যামের কারণে আমাদের 1 ঘন্টা বসে থাকতে হয়। এরপরে আবারও গাড়ি চলা শুরু হয়। আর বর্তমানে আমরা রয়েছি মহিপাল ফ্লাইওভারে। বর্তমান সামনে যে ইউনিকের বাসটি দেখছেন, এই বাসটি বিগত প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট আমাদের বাসের সামনেই ছিল। অনেকেই বলে যে ইউনিক খুব ভালো মানের যাত্রী সেবা দেয় এবং খুব দ্রুত পারাপারি করে না রাস্তায়। তবে এই বাসটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউনিকের বাসগুলো কি পরিমাণ বেপরোয়া গাড়ি চালায় এই রুটটিতে। যেহেতু রাস্তায় জ্যাম ছিল, তাই হয়তোবা আর একটু দ্রুতই টানছে এই বাসগুলো। অ্যাক্সিডেন্টের কারণে চাপের বেশি হয়েছে। গাড়ি সব জমে গেছে রাস্তা। ওই গাড়ি 7টা কি 7:30 দিকে ওটা বাইরে কোনটা হয়? ও সারা ওটা দিয়ে আমি যখন দাম পাড়া দুটো বাইরে এখন প্রায় রাত 3:40 মিনিট। আমরা মোটামুটি পৌঁছে গেছি কুমিল্লার কাছাকাছি। আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমার বাসটি একটি যাত্রা বিরতি দেবে। যদিও এই জায়গাতে আমাদের পৌঁছানোর কথা ছিল 2:30 থেকে 3টার ভিতরেই, তবে রাস্তার অবস্থা, অর্থাৎ যেহেতু রাস্তায় প্রায় 1 ঘন্টার মতো জ্যাম ছিল, তার কারণে আমাদের এই জায়গাতে আসতে বেশ ভালোই সময় লেগেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কুমিল্লায় অবস্থিত হোটেল মায়ামিতে যাত্রা বিরতি করতে যাচ্ছি। এখানে আপনাদের 20 মিনিটে একটি যাত্রা বিরতি দেওয়া হবে। আশা করছি এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে পুনরায় গাড়িতে ফিরে আসবেন। গাড়িটাকে নামার পূর্বে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি মনে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে 5961। আমি আবারও বলছি, আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে 5961। নিরাপত্তাজনিত কারণে আমরা যতক্ষণ হোটেলে অবস্থান করব, ঠিক ততক্ষণ আমাদের গাড়ির দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং সেই সাথে আপনাদের ব্যাগবিহীন মূল্যবান মালামালগুলো, মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ যাদের আছে, নিজ দায়িত্বে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যাত্রা বিরতি 20 মিনিট। ধন্যবাদ সবাইকে। 3:45 মিনিট নাগাদ হোটেল মায়ামিতে প্রবেশ করি এবং 20 মিনিটের একটা যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। তবে কোনো বাসই বেসিক্যালি যাত্রা বিরতির যে সঠিক টাইম, এই টাইমটি মেনটেন করতে পারে না, কেননা বাসের স্টাফদের হয়তোবা দেরি হয় বা কোনো প্যাসেঞ্জার আসতে লেট হয়, যার কারণে 20 মিনিট থাকলেও সেটা 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটও পৌঁছায় কখনো কখনো। অনেকক্ষণ থেকে আমি এই বাসটিকে দেখাচ্ছিলাম। এটি আসলে হানিফের একটি বাস, তবে অরিজিনাল হানিফের নয়, এটি ফেক হানিফ। কেননা এই বাসের ফ্রন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এইরকম লাকসান শিপের কোনো হানিফের বাসই অরিজিনাল হানিফের যে বহর রয়েছে সেখানে নেই। এগুলো ফেক হানিফ। এইরকম ফেক হানিফে যদি আপনারা ভুল করে ওঠেন বা টিকিট কেটে ফেলেন, তবে আপনাদের যাত্রাপথে বিশাল রকমের বিপত্তিতে পড়বেন আপনারা। বর্তমানে অরিজিনাল বাস কোম্পানির চেয়ে ফেক বাস কোম্পানি বেশি হয়ে থাকে, কেননা অরিজিনাল বাস কোম্পানি একটা হলেও ফেক কোম্পানি হয়ে থাকে 10টা। তাই টিকিট কাটার আগে বা বাসে ওঠার পূর্বে অবশ্যই ভালো মতো চেক করে নেবেন যে এটি অরিজিনাল বাস কিনা। এখন সময় রাত 4:20। আমি যেটা আগেই বলেছিলাম যে কোনো বাসগুলো আসলে যখন হোটেলে বিরতি দেয় সঠিক টাইম মেনটেন করতে পারে না। আমার বাসের বিরতির টাইম 20 মিনিট থাকলো, আমরা প্রায় 35 মিনিট পরেই হোটেল বিরতির থেকে বের হচ্ছিলাম। 4:23 মিনিটে আমার বাস মূল হাইওয়েতে উঠে যায়। কুমিল্লা থেকে আবারও রওনা শুরু হয় ঢাকার উদ্দেশ্যে।
এর মধ্যে হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির ছিটে ফোঁটা দেখা যাচ্ছে। এরই মধ্যে আমার বাসের গতি যেহেতু 100, অর্থাৎ এই বাসগুলো 100-তে লক করা, পিছন থেকে কক্সবাজার থেকে মূলত ছেড়ে আসা দোয়েল এক্সপ্রেসের একটি বাস প্রায় 100 কিলোমিটারের উপরের গতিতে আমার বাসটিকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যায়। এখন ঘড়ির কাছে ভোর 4:42, আর আমরা অতিক্রম করছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আজকের ভিডিও শুরুতে বা মাঝখানে হয়তোবা বলেছিলাম যে রাস্তায় প্রচুর পরিমাণ ট্রাকের চাপ বাংলাদেশের সবগুলো রাস্তাতে। এটা আসলে অসহ্যকর একটা বিষয় যে এত পরিমাণ ট্রাক বা কাভার্ড ভ্যান রাস্তায় রয়েছে, যারা রাস্তায় আসলে এলোপাতারিভাবে চলাচল করে। আর এই ট্রাক ড্রাইভারগুলোর কারণে মূলত অ্যাক্সিডেন্টের মাত্রাও বেড়ে যায় এবং রাস্তায় জ্যামের সংখ্যাও বেড়ে যায়। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা, আর আমরা এখন রয়েছি সোনারগাঁর কাছাকাছি। এই জায়গাতেও আমরা বেশ ভালোই জ্যামের দেখা পাই। এই জায়গাতেও আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে রাস্তাতে। কিছুক্ষণ পূর্বে গ্রিন লাইনের যে মাল্টি এক্সেল ম্যানের বাসটি দেখলেন, এই বাসটি চিটং দামপাড়া থেকে রাত 11টায় ছেড়ে এসেছিল, আর আমার বাসটি ছেড়েছে রাত 12টায়। অর্থাৎ হানিফের এই বাসটি লক করা থাকলেও মোটামুটি ভালোভাবে টাইম মেনটেন করতে পেরেছে, এটাই বোঝা যাচ্ছে।
সোনারগাঁ মোগরাপাড়া পার হওয়ার পরে মদনপুরের কাছাকাছি এসে পুরোপুরি গাড়ি একেবারেই থেমে যায়। এই জায়গাতে আমাদের প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয়, রাস্তায় এত পরিমাণ গাড়ির চাপ ছিল। জ্যাম অতিক্রম করে এখন আমরা রয়েছি কাঁচপুর ব্রিজে। এখন সকাল 6:40 আর সকাল 6:40 আমরা পৌঁছেছি আরামবাগে। আরামবাগে যেসব প্যাসেঞ্জার ছিল তাদেরকে নামিয়ে দিয়ে বাস চলে যায় গাবতলীর উদ্দেশ্যে। এখন রয়েছি ফকিরাপুলে। 6:51 ফকিরাপুলে যাত্রীদেরকে ফকিরাপুলে নামিয়ে দিয়ে আবারও রওনা হয়ে যায় বাংলা মোটর হয়ে পান্থপথ হয়ে গাবতলীর উদ্দেশ্যে। সকালের ঢাকা শহর মোটামুটি খালি থাকায় বাসের গতি মোটামুটি ভালোই ছিল, কিন্তু গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনি একটু রাগান্বিত ছিলেন বা বিরক্ত বলা যায়, কেননা এই বাসে আবার ফিরতি ট্রিপ রয়েছে চিটাগংয়ের, কিন্তু কোনো এক ভলভো গাড়ির একটা পার্স দিয়েছে এই বাসে, যার কারণে বাসকে নিয়ে যেতে হবে পুরোপুরি গ্যারেজে। তবে যদি এই পার্সটি না থাকতো তাহলে হয়তো গাবতলী থেকে বাসটিকে ঘুরিয়ে আবারও নিয়ে যাওয়া হতো আরামবাগের উদ্দেশ্যে। চলে এসেছি কারণ বাজার সিগন্যালে। আমি নেমে যাবো ধানমন্ডি 32-এ বা কলাবাগান বাস স্ট্যান্ডও বলা যেতে পারে। আমার ভ্রমণ এই বাসের সাথে মোটামুটি এখানেই শেষ। সর্বোপরি এই বাসের জার্নি আমি অনেকটাই উপভোগ করেছি, কেননা এত পুরনো একটি বাসে যে এত স্মুথ জার্নি হতে পারে তা আসলে কল্পনার বাইরে ছিল, কেননা এই বাসগুলো অনেকটা পুরনো, আর এত পুরনো একটা ভলভো বাসে যে এত ভালো একটা জার্নি হবে আমি কখনো কল্পনাই করিনি। চিটাগং থেকে রাত 12:15 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে কলাবাগান কাউন্টারে আমাকে নামিয়ে দেয় সকাল 7:02। সব মিলিয়ে সময় প্রায় 6 ঘন্টা 45 মিনিট হলেও রাস্তায় যেহেতু 3বার জ্যাম এবং হোটেল বিরতি এগুলো ছাড়া মাত্র 6 ঘন্টা 40 মিনিটে আমাকে এই বাসটি নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। সকাল 7:02 আমি আমার ভ্রমণ সঙ্গীর কাছ থেকে বিদায় নিয়ে নেমে যাই কলাবাগান বাস কাউন্টারে। বাসটি এখন শ্যামলী হয়ে গাবতলী পর্যন্ত চলে যাবে। তবে এই গাড়িতে বেশি একটা প্যাসেঞ্জার ছিল না, সর্বমোট 3 থেকে 4 জন। সর্বোপরি আমার কাছে এই জার্নির খুবই উপভোগ্য ছিল এবং খুব ভালো মানের যাত্রা উপভোগ করেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।